আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আরএসএল টিভির আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলি অবরোধে ক্ষুধার শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয় সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। ট্রাম্পের হামলার হুমকিকে স্বাগত জানাল নাইজেরিয়ার সরকার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করতে চায় ইসরায়েল। খুবই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। আরব নেতাদের অনৈক্যকে কাজে লাগিয়ে গোটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করতে চায় ইসরায়েল। তুর্কি এক রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েল এই অঞ্চলের শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না এবং ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে। ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি এক শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। খবর বিবিসির। যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয় সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। সোমবার ৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলা থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এক মাসে অন্তত ২৩৬ ফিলিস্তিনি নিহত ও ৬০০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ও ধসে পড়া ভবন থেকে আরও ৩ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে গাজার হাসপাতালগুলো। এর মধ্যে একজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধসে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে আরও ৫০০ ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ইসরায়েলের ২ বছরের টানা বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের শিকার। রোববার সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, রেড ক্রসের মাধ্যমে ৩ জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আনা হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রতিটি ইসরায়েলি বন্দির মরদেহের বিনিময়ে ইসরায়েলকে ১৫ জন করে মৃত ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিতে হবে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সম্প্রতি অভিযোগ করে, হামাস দক্ষিণ গাজায় খান ইউনিসে একটি ত্রাণবাহী ট্রাক লুট করেছে। তবে তারা কোনো প্রমাণ দেননি। একটি ড্রোন ফুটেজের বরাতা দিয়ে দাবি করা হয়, হামাস সদস্যরা মানবিক সহায়তা দখল করে নিয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো অভিযোগ। এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কলঙ্কিত করার জন্য চালানো পরিকল্পিত প্রচারণা। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে যাতে ক্ষুধা তৈরি করে গাজায় মানবিক বিপর্যয় ঘটানো যায়। এদিকে ইসরায়েলি অবরোধে গাজার হাসপাতালগুলো ভীষণ সংকটে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন এমন ১৬,৫০০ জনের বেশি রোগী এখনও গাজায় আটকা রয়েছেন। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪,০০০ আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য গ্রহণ করেছে মিশর। সংযুক্ত আরব আমিরাত নিয়েছে ১,৪৫০ জন, কাতার ৯৭০ জন ও তুরস্ক ৪৩৭ জন। ইউরোপে সবচেয়ে বেশি চিকিৎসা দিয়েছে ইতালি, ২০১ জনকে। তবে এখনও ৩,৮০০ শিশুসহ হাজারো মানুষ বিদেশে চিকিৎসার অপেক্ষায় আছেন। এছাড়া শীত ঘনিয়ে আসায় গাজার বাস্তুচ্যুত মানুষ টিকে থাকার শেষ চেষ্টা করছেন। ইসরায়েলের নির্মাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অনেকেই কাদামাটির ঘর বানিয়ে আশ্রয় নিচ্ছেন। গাজা সিটির বাসিন্দা ৪২ বছর বয়সী খালেদ আল দাধু আল জাজিরাকে বলেন, শীত আসছে, তাই কিছুটা আশ্রয় তৈরি করার চেষ্টা করেছি। টেবু নেই, সিমেন্ট নেই, তাই ধ্বংসস্তূপের ইট আর কাদা দিয়ে অস্থায়ী ঘর বানিয়েছি। অন্তত ঠান্ডা, পোকা আর বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। তার আত্মীয় সাইফ আল বায়েকও একইভাবে চেষ্টা করলেও উপকরণ না থাকায় ঘর সম্পূর্ণ করতে পারেননি। তিনি বলেন, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যতটুকু পাথর পেয়েছি তা দিয়েই কাদার দেয়াল তুলেছি, কিন্তু ছাদ অসমান, ফাঁকফোকর দিয়ে পানি ঢুকে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গাজা প্রতিনিধি আলেসান্দ্রম রাকিজ বলেন, নির্মাণ সামগ্রীর অভাবে মানুষকে প্রাচীন পদ্ধতিতে আশ্রয় গড়তে হচ্ছে। এটি তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, তাপমাত্রা কমতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ক্ষুধা, ঠান্ডা আর অনিশ্চয়তায় গাজার মানুষ এখনও মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে সেই দেশে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে। এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটাকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার। তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্র উগ্রপন্থীদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে। নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান করবে ততক্ষণ আমরা তাদের এই সহায়তাকে স্বাগত জানাব। আমি বিশ্বাস করি, যখন দুই দেশের নেতা সাক্ষাৎ করবেন এবং বৈঠকে বসবেন তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবু খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ ধর্ম কারণে কোনো হত্যাযজ্ঞকে সমর্থন করে না। তিনি এক বিবৃতিতে বলেন, 2023 সাল থেকে আমাদের প্রশাসন খ্রিস্টান এবং মুসলিম উভয় কমিউনিটির নেতার সাথেই খোলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে। একই সাথে প্রশাসন ধর্মনিরপেক্ষ এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এবং সুরক্ষাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যাচ্ছে। নাইজেরিয়ায় প্রায় 20 কোটি মানুষ বাস করেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন।